কৃষক বন্ধুরা, আজ নভেম্বরের 25 তারিখ। আর আমি এই সময়তে আমার যে জমিগুলো আছে সেই জমিতে কোন সবজি চাষগুলো করছি সেটা আপনাদের মাঝে এক এক করে তুলে ধরব। তার আগে আমার অন্যান্য জমিতে যে সবজিগুলো চাষ হয়েছে সেগুলো আপনাদের একবার দেখিয়ে নিই, এবং সেই সবজিগুলোতে অর্থাৎ সেই জমিতে আমরা কোন কোন সার ব্যবহার করছি, এছাড়াও কোন কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার হয়েছে সেগুলো এক এক করে আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। তবে আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, যে এই নভেম্বরের 25 তারিখ অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝির মধ্যে আমরা কোন কোন সবজি চাষ করলে লাভবান হতে পারবো। তো তার মধ্যে আমি এই মুহূর্তে দুটো বীজ অর্থাৎ দুটো ফসলের কথা বলবো। আমার জমিতে যে দুটো ফসলের বীজ বপন বা রোপণ করা হচ্ছে, একটা হচ্ছে, প্রথমে আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে গাজর। এই যে দেখুন, এই যে গাজর। আর গাজরের বিভিন্ন কোম্পানির কিন্তু আপনি বাজারে পাবেন যে বীজ। তো কোন কোম্পানিটা আপনি যদি বুনতে পারেন আপনার জমিতে তাহলে ভালো হবে, সেটাও তুলে ধরবো। আর তার সঙ্গে কোন কোন সার ব্যবহার করব, এবং এর পাশাপাশি এই গাজর ছাড়াও আর কোন সবজি চাষ করলে ভালো হবে। আর আমি আমার জমিতে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ভেন্ডি। এই যে দুটো চাষ রাখছি। আর এর আগে আমার জমিতে এই গাজরের চাষ অর্থাৎ এক চালান কিন্তু প্রায় তোলার মতো হয়ে এলো, সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো। আর ভেন্ডি চাষটা এই মুহূর্তে যদি করা যায় তাহলে আমরা কিন্তু একদম আগে কিন্তু তুলতে পারবো আর লাভবানও কিন্তু হতে পারবো। তো দেখুন, আজকে আমার এই যে জমিতে এই মুহূর্তে যেটা গাজর দেওয়া হবে, গাজরের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। তবে এই যে আমি আপনাদেরকে দেখাই, এইটা হচ্ছে টোকিটা, জাপানের কোম্পানি। দেখুন, টোকিটা খুর্দা। অর্থাৎ এই যে টোকিটা বীজটা যদি আমি লাগাতে পারি তাহলে কিন্তু দেখবেন আপনার গাজরের যেমন সাইজ হবে তেমন কিন্তু যে কালারটা দেখছেন, এতটা কালার না আসলেও অন্যান্য গাজরের বীজের থেকে কিন্তু আপনার অনেক সুন্দর কালার আসবে এবং যথেষ্ট ভালো কালার আসবে, এবং বাজারে কিন্তু তার চাহিদাও অনেক বেশি হবে। তো এই যে আমার ডিপিতে আপনি দেখবেন, আমার চ্যানেলের যে ডিপিতে যে গাজরের ফটো দিয়ে আমার ছবি তোলা রয়েছে, তো ওইটা এই টকিটাই কিন্তু তখনও এই টকিটার চারাই কিন্তু আমার বপন করা হয়েছিল। তো এই জন্যই এই টকিটা আপনারা যদি চাষ করতে পারেন তাহলে 100% আপনারা মানে যেমন গাজর চাইবেন ঠিক তেমনই পাবেন। যেমন লম্বা হবে তেমন কিন্তু সুন্দর কালার হবে, এবং বাজারেও এর চাহিদাও কিন্তু অনেকটা বেশি। তাই টকিটা আপনারা আপনাদের জমিতে এই মুহূর্তে বপন করুন, দেখুন লাভবান হতে পারবেন। আর এর পাশাপাশি এই টকিটা বীজ যখন আমরা বপন করব তার আগে আমাদের কি করণীয়, দেখুন আমাদের জমি প্রস্তুত করা থেকে শুরু করে সার বপন, সেটাও এই একই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো। একটু ভিডিওটি লং হলেও মনোযোগ দিয়ে দেখবেন শেষ পর্যন্ত, তাহলে পুরোটাই জানতে পারবেন। দেখুন, আমার জমি এই মুহূর্তে ভেলি করা আছে। তো প্রত্যেকটা ভেলি একটা থেকে একটা দূরত্ব দেখুন, জল যাবার জন্য যে লাইনটা আছে তার পাশে ভেলিগুলো আপনার 6 ফুট চওড়া আছে। আর লম্বায় আপনি যতটা করতে পারেন কোনো সমস্যা নেই, কারণ জল আমাদেরকে ছিটিয়ে দিতে হবে। এই যে আমি দেখাতে বলবো যে এই যে জল যাবার যে লাইনটা, এরকম লাইনটা কিন্তু চওড়া করতে হবে, কারণ চওড়া করলে আপনার জল দেবার সুবিধা হবে, আপনি জল ছেঁচে দিতে সুবিধা হবে, এই জন্যই চওড়া করে নিতে হবে। যত জল ছেঁচে দেবেন অর্থাৎ থালা দিয়ে জল ছেঁচে দিলে কি হবে, এই মাটিগুলো কিন্তু বসে যাবে না। অর্থাৎ মাটিগুলো ঠিক যেমন দেখছেন এই ধরনের উঁচুই থাকবে, যার জন্য গাজরগুলো সহজেই মাটির নিচে নামতে পারবে। আর তার সঙ্গে সাইজেও মানে মোটাও কিন্তু হালকা মোটার মধ্য দিয়ে কিন্তু যাবে। আর না হলে কী হবে, যখন আপনি ঢালাও জল দিয়ে দেবেন তখন দেখবেন যে আপনার জমিতে আপনার যখন গাজর হবে, গাজরগুলো মানে এই সামান্য ছোট এইটুকু গাজর হবে কিন্তু মোটা হবে আর উপরের দিকটা কালো হবে। তো এই জন্য গাজরের সবসময়ের জন্য জলটা ছেঁচে দেওয়ার ব্যবস্থা রাখবেন। আর জল গেল, এর সেচের ব্যবস্থার কথা বললাম। এইবার বীজ যখন আমরা ছিটাবো তার আগে সারের ক্ষেত্রে আমরা কোন কোন সার ব্যবহার করব। গাজরে পরবর্তীতে গিয়ে আমরা শুধুমাত্র একটা সার ব্যবহার করব, তবে মাটিতেই আমাদের সমস্ত সার দিয়ে দিতে হবে। কি কি সার দিচ্ছি দেখুন, এই জায়গা আমি দেখাচ্ছি 10-26-26 আছে,
আমার এই জায়গা 10 কাঠা জমিতে 10-26 আছে 25 কেজি। আর তার সঙ্গে ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট, যেটা দানা যে ফসফেটটা রয়েছে যে সারটি, সেটা আছে এখানে 25 কেজি। আর তার সঙ্গে এই যে ট্যাগ কার্ব N6G যেটা রয়েছে অনুখাদ্য, তো এর মধ্যে কিন্তু সমস্ত ধরনের উপাদান রয়েছে। তো এই যে সারগুলোর কথা বললাম 10-26-26 এবং সিঙ্গেল সুপার ফসফেট আর হচ্ছে ট্যাগ এই যে কার্ব N6G, এই 3টে সারই আমরা এই মুহূর্তে দেব। আর যদি আপনারা মনে করেন যে আমরা গোবর সার ফেলবো, তাহলে গোবর সারও দিতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো হয়। তো এই সারগুলো ব্যবহারের এখন কেন দেবো, এর পরবর্তীতে কেন দেব না সেটা একটা ব্যাপার থাকে। দেখুন, এই মুহূর্তে যদি আমরা এই যে 10-26-26 দেই, তাহলে কি হচ্ছে 10% নাইট্রোজেন, 26% ফসফরাস রয়েছে এবং পটাশ রয়েছে 26%। তাহলে যখনই গাছ অঙ্কুরিত হবে তখন থেকেই কিন্তু সে সমস্ত ধরনের উপাদান পেয়ে যাবে। নাইট্রোজেনের পরিমাণ যেহেতু 10% রয়েছে, তাহলে মানে সহজেই গাছ যখনই বেরিয়ে আসবে সে খুব সহজেই সূর্যালোকের উপস্থিতিতে খাবার গ্রহণ করে নিতে পারবে। আর যে ফসফেটটা রয়েছে সেটা মাটিটাকে একদম ঝুরঝুরে বা অর্থাৎ ফাঁপা রাখবে, আর শেকড় ছাড়তে খুব সহজেই শেকড় ছাড়তে কিন্তু সাহায্য করবে। আর ফসফেট অন্যান্য রোগ জীবাণু থেকে গাছগুলোকে রক্ষা করবে এবং গাছগুলোকে শক্তিশালী করবে। তো এটাই হচ্ছে 10-26-এর ব্যবহারের সুবিধা। আর সিঙ্গেল সুপার ফসফেট, যদি শুধু সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি, মাটিটাকে বুজবুজে রাখবে, অর্থাৎ মাটিটাকে কিন্তু সরল রাখবে, খুব সহজে, যেটা বলছিলাম, গাজর মাটিতে খুব সহজে নিচের দিকে যেতে পারবে। এই জন্য কিন্তু আমাদের এই সারটা ব্যবহার করব। আর তার সঙ্গে ট্যাগ কার্ব N6G যেটা রয়েছে, এর মধ্যে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। একটা গাছ তৈরি হতে যে উপাদানগুলো প্রয়োজন, আপনার যদি মনে করেন, যদি বলি, তাহলে জিঙ্ক আছে, বোরন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, সমস্ত কিছু, ম্যাঙ্গানিজ রয়েছে, সমস্ত উপাদান এই ট্যাগ কার্ব এর মধ্যে রয়েছে, 6Gর মধ্যে। তো এইটা ব্যবহার করবেন আপনার 10 কাঠা জমিতে 2 প্যাকেট, অর্থাৎ 2 কেজি ব্যবহার করলেই হবে। আর আমরা যদি নাইট্রোজেনের পরিমাণটা বেশি দেই, তাহলে গাজরে কি হবে, দেখবেন গাছ লম্বা হয়ে যাবে কিন্তু গাজর নিচের দিকে নামবে না, অর্থাৎ গাজরের গাছ লম্বা, গাজর ছোট হবে। সেই জন্য আমাদের নাইট্রোজেনের পরিমাণ সবসময়ের জন্য গাজরের জমিতে কম ব্যবহার করতে হবে। তো এটা হলো গাজরের পার্ট শেষ করলাম। আর এর পরবর্তীতে আমি ভেন্ডির ক্ষেত্রে কোন কোন সার ব্যবহার করছি সেটাও পরবর্তীতে তুলে ধরবো। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই।